ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো আজকে বেসিক্যালি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিওর শর্ট একটা লেকচার করবো, যেখানে এক ক্লাসে ফুল রসায়ন আমরা 100% কভার করার ট্রাই করবো। আজকে ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবা এবং আমি যে কথাগুলো তোমাদেরকে শেষ মুহূর্তে বলে দিব বা যেইভাবে তোমাকে শেষ মুহূর্তে একটা দিন আমি পড়তে বলবো, এইভাবে লাস্ট মুহূর্তে রিভিশনটা তুমি পারফেক্টলি মেইনটেইন করতে পারো, তুমি তোমার ঢাকা ভার্সিটির কেমিস্ট্রিতে তুমি খুব ইজিলি এমসিকিউতে 15 তে 13 থেকে 14 এবং রিটেনে 10 এর মধ্যে 7 8 কিংবা 9 এর মতো একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারতেছো। সো কোনো প্যারা বা প্রেশার দিবা না, ঠান্ডা মাথায় আমি তোমাকে শেষ মুহূর্তে যা পড়তে বলবো, যেভাবে দেখিয়ে দিব বা যা পড়তে বলবো, যেইভাবে যে জিনিসটা বলে দিব সেইভাবে দেখবা। সো আসো, লেটস গেট স্টার্টেড। এবং আজকে আমরা কিছু ডেমো প্রশ্ন রেখেছি, যে প্রশ্নগুলো ঢাকা ভার্সিটির জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, সো ফার্স্টে আমরা যে প্রবলেমটা সলভ করব, যে কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটা, অর্থাৎ কোন আয়নটাতে কার্বন ডাই অক্সাইডের সমান ইলেকট্রন হচ্ছে আছে। সো মনে রাখবে, একটা যৌগ যদি ইলেকট্রন দান বা গ্রহণ না করে, তার প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তাই প্রোটন আমরা গুনবো। তাহলে ফার্স্টে আমাদের অপশনে আছে হচ্ছে NO। NO মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড মধ্যে নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার এবং অক্সিজেন হচ্ছে তোমার 8 নাম্বার। তাহলে প্রোটন যেহেতু 15, তে ইলেকট্রন থাকবে হচ্ছে 15টা। এরপরে আমাদের আছে হচ্ছে O3। অক্সিজেন হচ্ছে 8 নাম্বার বা 8টা প্রোটন বা 8টা ইলেকট্রন থাকে। O3 হওয়ার কারণে ওজনের জন্য আমাদের যে ইলেকট্রন সংখ্যা সেটা হয়ে যাবে 3 8 24। এরপর আমাদের আছে ClO। ক্লোরিনের জন্য আমরা পাবো হচ্ছে 17, অক্সিজেনের জন্য হচ্ছে 8, মোট পাবো হচ্ছে 25। এরপরে আমাদের নাইট্রোজেনের N3 মাইনাস আয়নটা হচ্ছে আছে N3 মাইনাস N3 মাইনাস। সো N3 মাইনাসের জন্য যদি আমরা ক্যালকুলেট করতে চাই, নাইট্রোজেন হচ্ছে 7, 3 7 21 এবং একটা ইলেকট্রন সে রিসিভ করবে। রিসিভ করার কারণে 21 + 1 22। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখো ইলেকট্রন ছিল 22টা এবং আমাদের N3 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন আছে 22টা। দ্যাট মিন্স কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন হবে হচ্ছে N3 মাইনাস। তোমরা একটু আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, আইসোবার এই টপিকটা একটু শেষ মুহূর্তে রিক্যাপ করে যাবা। দ্বিতীয় যে প্রশ্নটা আছে, আলফা বিটা গামা কণাগুলোর চার্জ কত। সো আলফা বিটা গামা প্রোটন এই কণাগুলো তোমাকে চিনতে হবে, এগুলোর ভর সংখ্যা প্রোটন সংখ্যা তোমাকে জানতে হবে। সো একটু যদি ঠান্ডা মাথায় তাকাও, আমাদের যে আলফা কণা আছে, আলফা কণা হচ্ছে বেসিক্যালি আমাদের হিলিয়াম নিউক্লিয়াস, যেখানে আমাদের আলফা কণার ভর সংখ্যা হচ্ছে 4, প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং এটা মেইনলি হচ্ছে 2টা ইলেকট্রন দান করে, এইটুকু জানলেই হবে। এবার বিটা কণা মানে কি, বিটা কণা বেসিক্যালি হচ্ছে আমাদের ইলেকট্রন, ইলেকট্রনের ভর সংখ্যা থাকে হচ্ছে 0, প্রোটন সংখ্যা থাকে হচ্ছে -1। ওকে, এরপর আমাদের যে গামা আছে, গামার ভর সংখ্যা হবে 0, প্রোটন সংখ্যাও হবে হচ্ছে 0। আমাকে প্রশ্নে কণাগুলো চার্জ জানতে চাইছে, তো চার্জ যদি জানতে চায়, আলফা কণার চার্জ হচ্ছে আমাদের +2, বিটা কণা মানে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ থাকে হচ্ছে বেসিক্যালি আমাদের -1, এজন্য ইলেকট্রনকে বেসিক্যালি আমরা হচ্ছে E- এইভাবে লিখে থাকি। আর আমাদের যে গামা আছে, গামার চার্জ হবে হচ্ছে 0 বা চার্জ নিরপেক্ষ বলতে পারো, চার্জ নাই। তাহলে অ্যানসারটা হবে হচ্ছে +2, অ্যানসারটা হবে হচ্ছে +2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0। আলফার চার্জ +2, বিটার চার্জ -1, গামা রশ্মির চার্জ হবে হচ্ছে 0। তোমরা প্রোটন নিউট্রনটা একটু দেখে ফেলবা। ওকে, 3 নাম্বার, RH রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইন, বামার সিরিজের দ্বিতীয় লাইনের কথা বলছে। আমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে, বামার সিরিজের যে দ্বিতীয় লাইন আছে, বামার সিরিজের দ্বিতীয় লাইনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ইয়েস, গুড কোশ্চেন, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তবে একটা জিনিস সুন্দর করছে, রিডবার্গ ধ্রুবকের মানটা কিন্তু এভাবে বসাইতে হয় নাই। তারপর রিডবার্গ ধ্রুবকের মানটা তোমরা একটু জেনে রাখবা, মনে রাখার একটা প্রসেস আছে, সেটা হচ্ছে 10 9 তারপর 6 7 8, 10 9 6 7 8 এভাবে মনে রাখবা। তো এটা হচ্ছে পার সেন্টিমিটারে। তো যারা সেন্টিমিটার, মিটার, ন্যানোমিটারের হিসাবটা জানো বা অ্যাংস্ট্রমের হিসাবটা জানো, তাহলে রিডবার্গ ধ্রুবকের মানটা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবা। ওকে, এই ম্যাথটা যদি সলভ করি, তো আমাদের যে সূত্র, তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল 1 ভাগ তরঙ্গ দৈর্ঘ্য রিড ইকুয়াল রিডবার্গ কনস্ট্যান্ট 1 ভাগ nl স্কয়ার মাইনাস 1 ভাগ nh স্কয়ার। তবে nl এবং nh এটাকে তোমরা অনেকে n1 n2 বলে থাকো, বাট আমি n1 n2 না পড়িয়ে অল দা টাইম nl এবং nh পড়াই। n লোয়ার মানে নিম্ন কক্ষপথ, n হায়ার মানে হচ্ছে উচ্চ কক্ষপথ। বুঝতে পারছো, এভাবে ভুল হয় না যে n1 এর মান কয়টা কোনটা, n তারপর হচ্ছে n2 এর মান কোনটা, এইভাবে হইলে ভুল হয় না। সো nl এর যে মানটা হবে সেটা হবে 2। কেন 2 হবে, এখানে বামার সিরিজের কথা বলছে। তোমরা জানো লাইমেন, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফোন, হামফ্রিস, এই সিরিয়ালে যে আমি বললাম বামারটা হচ্ছে 2 নাম্বার, তাইলে আমাদের নিম্ন যে কক্ষপথটা হবে সেটা হবে 2। আর যে লাইনের কথা বলে, লাইনের জন্য সূত্রটা একটু জেনে নাও, যে NH এর যে মানটা সেটা হবে হচ্ছে NL প্লাস হচ্ছে লাইন সংখ্যা, NL প্লাস লাইন সংখ্যা। সো NL এর মান হচ্ছে আমাদের কত আছে, NL এর মান হচ্ছে আমাদের 2 আছে এবং লাইন বলছে কয় নাম্বার লাইন, 2 নাম্বার। তাহলে অবশ্যই আমাদের
NH এর মানটা হবে হচ্ছে 4, যেটা আমরা অলরেডি তোমাদের জন্য লিখে রেখেছি। ওকে, তাহলে যদি আমরা সলভ করি, রিডব্যাক ধ্রুবকের RH থাকবে, NL এর মান হচ্ছে 2, 2 কে স্কয়ার করলে 4, NH এর মান 4, 4 কে স্কয়ার করলে 16, 4 এবং 16 এর লসাগু হচ্ছে 16, তাহলে 16 যদি হয় 4 16 এর মধ্যে 4 বার যাবে, 16 16 এর মধ্যে একবার যাবে, তাহলে 3H ভাগ 16। তবে খেয়াল রাখবে এটা হচ্ছে 1 ভাগ ল্যামডার মান, আমাদের কাছে ল্যামডা চাইছে, তাহলে এই জিনিসটাকে উল্টে দিতে হবে, উল্টে যদি দাও 16 যাবে উপরে, 3 আসবে হচ্ছে নিচে, 16 ভাগ 3 RH, 16 ভাগ 3 RH। ওকে, পরবর্তী ম্যাথে আমরা যাই। অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারক কোনটি? দেখো আমাদের ইনফিনিটি চ্যানেলে খুব সুন্দরভাবে আয়ন শনাক্তকরণ এবং শিখা পরীক্ষা দুইটা টপিকেরই সুন্দর লেকচার দেওয়া আছে। আয়ন শনাক্তকরণের 10 মিনিটের লেকচার দেখলে তুমি প্রতিটা ইউনিভার্সিটিতে 1 মার্ক কমন পাবা। শিখা পরীক্ষার যে লেকচারটা আছে খুব সুন্দরভাবে আমরা 10 মিনিটের মধ্যে প্রত্যেকটা আয়ন শনাক্তকরণের জন্য তোমার যেই আয়ন শনাক্তকরণ আছে সেটাও 20 মিনিটের মধ্যে হচ্ছে গুছিয়ে দিয়েছি। সো এই দুটো টপিকেরও ঠান্ডা মাথায় আমাদের চ্যানেল থেকে দেখে যাবা, বুঝতে পারছো? এই দুটো টপিকও দেখে যাবো, আয়ন শনাক্তকরণ আর শিখা পরীক্ষা, গুণগত রসায়নের কনসেপ্ট এটা, গুণগত রসায়নের ওয়ান শট অ্যাডমিশন লেকচার আমাদের দেওয়া আছে ইউটিউবে। ওকে, সো অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে আমরা নেসলার বিকারক হচ্ছে ব্যবহার করি। নেসলার বিকারকটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত তোমার টেট্রা আয়োডো পটাশিয়াম মার্কিউরেট, টেট্রা আয়োডো পটাশিয়াম মার্কিউরেট। সো এই যে দেখো, ক্ষারীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত টেট্রা আয়োডো পটাশিয়াম মার্কিউরেট, এটা হচ্ছে নেসলার বিকারক। এটা দিয়ে আমরা অ্যামোনিয়াম আয়নের হচ্ছে উপস্থিতিটা আইডেন্টিফাই করে থাকি। সো আমি এখানে বিক্রিয়া লিখে দিয়েছি। তো বিক্রিয়াটা হবে এরকম যে অ্যামোনিয়াম ক্লোরাইড তার সাথে বিক্রিয়া দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। সো ক্যাটায়নের সাথে অ্যানায়ন যাবে, অ্যানায়নের সাথে ক্যাটায়ন যাবে, তাহলে অ্যামোনিয়াম আয়ন যাবে হচ্ছে হাইড্রোক্সাইডের সাথে, ক্লোরাইড আয়ন যাবে সোডিয়ামের সাথে। তো এখান থেকে আমাদের তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড এবং এখান থেকে আমাদের তৈরি হবে হচ্ছে পানি প্লাস হচ্ছে অ্যামোনিয়া। ওকে, তো যেই অ্যামোনিয়া আমি প্রডিউস করছি, এই অ্যামোনিয়ার সাথে আমরা আমাদের নেসলার যে বিকারক আছে, নেসলার বিকারক হচ্ছে দিয়ে দিব। নেসলার বিকারক দিয়ে দিলে এখান থেকে আমাদের বিক্রিয়া হবে এবং বিক্রিয়া হয়ে আমাদের লালচে বাদামি একটা অদক্ষেপ আমরা পাবো। এই জিনিসটার বা এই যৌগটার লালচে বাদামি একটা অদক্ষেপ আমরা পাবো, বুঝতে পারছো? এবং এই যে আমরা নেসলার বিকারকের মাধ্যমে, এই যে নেসলার বিকারকের মাধ্যমে আমরা কি করলাম, অ্যামোনিয়া যেই আয়নটা আছে, অ্যামোনিয়ার যে আয়নটা আছে বা অ্যামোনিয়ামও তুমি বলতে পারো, কোনো প্যারা নাই, NH4+ কোনো সমস্যা নেই, সেই আয়নটাকে আমরা শনাক্ত করতে পারলাম, বুঝতে পারছো? একই জিনিস, কোনো প্যারা নাই। নিচের কোন গ্যাস ক্রোমাটোগ্রাফিতে বাউস হিসাবে ব্যবহৃত করা হয়? মনে রাখবা ক্রোমাটোগ্রাফিতে, ক্রোমাটোগ্রাফির প্রকারভেদটা একটু দেখতে পারো। তো বাউস হিসাবে মেইনলি নাইট্রোজেন, হাইড্রোজেন আর হিলিয়াম ব্যবহার করা হয়। নাইট্রোজেন, হিলিয়াম এবং হাইড্রোজেন ব্যবহার করা হয়, কিন্তু বাউস হিসাবে কখনোই অক্সিজেন ব্যবহার করা হয় না। খুবই বেসিক বা মুখস্থ একটা কোশ্চেন আর কি, বোঝানোর মতো সেরকম কিছু নাই। তবে তোমার ক্রোমাটোগ্রাফির যেই প্রকারভেদটা আছে, সচল দশা হিসাবে কোনটা ইউজ করব, নিষ্ক্রিয় হিসাবে কোনটা ইউজ করব, এই জায়গাটা একটু 2 মিনিট দেখে রাখতে পারো। ওকে, এরপর আমাদের একটা যৌগ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিউটেনের যৌগ 1,3, তারপরে হলো ডাই বিউট 2 ইন, নাকি বা বিউট ডাইও বলতে পারো, সমস্যা নাই, যেহেতু ইন মূলক আমাদের দুইটা আছে, তাই না? তাহলে এই যৌগের কার্বন পরমাণুর সময় সংকরণ জানতে চাইছে। তো বেসিক জানা লাগবে। মনে রাখবা, তোমার যদি কখনো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকলে, কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ধন থাকে, ঠান্ডা মাথায় একটু দেখো, যদি কখনো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকে, সেই কার্বন কার্বন সিঙ্গেল বন্ধনের যোজনী হবে হচ্ছে, বা যোজনীর দরকার নেই, আমরা সংকরায়নটা ডিরেক্ট বলে দেই। কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন থাকলে সেখানে সংকরায়ন হবে sp3, কার্বন কার্বন ডাবল বন্ধন থাকলে সংকরায়ন হবে হচ্ছে sp2, কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকলে সংকরণ হবে হচ্ছে sp। তবে একটা কার্বনের উভয় পাশে যদি ডাবল বন্ধন সিঙ্গেল বন্ধন থাকে, ডাবল বন্ধনকে তুমি প্রায়োরিটি দিবা, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। বা যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন আর ট্রিপল বন্ধন থাকে, ট্রিপল বন্ধনকে তুমি হচ্ছে প্রায়োরিটি দিবা। আমরা যেটা করব, এই যে যৌগটা আছে, এই যৌগটাকে ভাঙবো। এই যে ফার্স্টে আমরা যেটা করছি, ঠান্ডা মাথায় তাকায় দেখো, এই যে যৌগটাকে বেসিক্যালি আমরা লিখছি, এই যৌগটাকে লেখার পরে আমি ঠান্ডা মাথায় তোমাদের জন্য ভেঙে রাখছি। দেখো কিভাবে ভেঙে রাখছি। আমাদের এই যে কার্বন আছে, কার্বনের দুই পাশে দুইটা কি আছে, হাইড্রোজেন আছে। দ্বিতীয় যে কার্বন আছে তার সাথে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে। আর তুমি যদি চাও, এই যে দুইটা যে H2 আছে, এটা এইভাবে না লিখে তুমি চাইলে আরেকটু কিন্তু ভাঙায় লিখতে পারো। প্রশ্ন করতে পারো কিভাবে ভাঙায় লিখবো, লাইক এখানে একটা হচ্ছে হাইড্রোজেন, লাইক এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এভাবে তুমি চাইলে কিন্তু বাবা ভাঙায়ও লিখতে পারবা। ওকে, এবার একটু ঠান্ডা মাথায় দেখো, এই যে আমাদের যে কার্বনটা আছে সেন্টারে,
এই কার্বনের একটা ডাবল বন্ধন, একটা সিঙ্গেল বন্ধন, একটা সিঙ্গেল বন্ধন, প্রায়োরিটি পাবে হচ্ছে ডাবল বন্ধন, তাহলে সংকরণ হবে হচ্ছে sp2। এই কার্বনের ডাবল বন্ধন, সিঙ্গেল বন্ধন, সিঙ্গেল বন্ধন, প্রায়োরিটি পাবে হচ্ছে ডাবল বন্ধন, তাহলে sp2। এই কার্বনের সিঙ্গেল সিঙ্গেল ডাবল, প্রায়োরিটি পাবে ডাবল বন্ধন, sp2। এই কার্বনের সিঙ্গেল সিঙ্গেল ডাবল, প্রায়োরিটি পাবে ডাবল বন্ধন, sp2। তাহলে এখানে যে চারটা কার্বন আছে, চারটা কার্বনই sp2 সংকরিত হবে। তাহলে এই কার্বন পরমাণু সময়ের কি কি সংকরণ আছে? শুধু এবং শুধুমাত্র sp2। এবং এই টাইপের একটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে 100% তুমি কমন পাবা, হয়তো যৌগটা একটু চেঞ্জ করে দিবে। বুঝতে পারছো? যা বলি মনোযোগ দিয়ে শুনো। কোশ্চেন ব্যাংক থেকে বিগত 10 বছরের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, এখানে এই টাইপের প্রশ্ন 5 থেকে 6টা তুমি পাবা। তো ওইগুলো একটু রিক্যাপ করে ফেলো বা রিভিশন দিয়ে ফেলো। তো পরবর্তী যে প্রশ্ন আমাদের আছে অ্যামোনিয়াম আয়নের, আচ্ছা এটা আমরা অলরেডি সলভ করে ফেলছি, সো এটা সলভ করার দরকার নাই, সামনে আগাই। আচ্ছা ঠিক আছে, নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন থাকে? তো মনে রাখবা হাইড্রোজেন বন্ধন থাকে হাইড্রোজেনের সাথে তিনটা মৌল থাকলে, একটা হচ্ছে ফ্লোরিন, একটা অক্সিজেন, একটা নিয়ন। কেমনে মনে রাখবা? লেটস আমাকে কেউ ফোন করলো, ঠিক আছে, আমাকে কেউ ফোন করলো, FON, যদিও ফোন বানান PHONE, বাট জাস্ট এবার মনে রাখো যে আমাকে কেউ ফোন করলো, তাহলে হাইড্রোজেন বন্ধন বেসিক্যালি হাইড্রোজেন দেয় তিনটা মৌলের সাথে, একটা ফ্লোরিন, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন। বাট বলছে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন কোনটার মধ্যে? তো এই ক্ষেত্রে মনে রাখবা আমাদের ফ্লোরিন, তারপরে অক্সিজেন এবং যে নাইট্রোজেন আছে, এই তিনজনের মধ্যে সব থেকে বেশি ঋণাত্মক মৌল হচ্ছে আমাদের ফ্লোরিন। কথা ভালো করে বুঝো, এই তিনজনের মধ্যে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, যার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4। হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য করলে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা বা ডেল ই পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে অবশ্যই এই যে কম্পাউন্ড গুলা আছে আমার এখানে, ফার্স্ট অফ অল আমার আছে হচ্ছে পানি, তারপর আছে হাইড্রোজেন সালফাইড, তারপর আছে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, তারপর আছে হচ্ছে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড। এইগুলোর মধ্যে অবশ্যই সব থেকে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন দিবে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। শেষ। নিচের কোন বিক্রিয়ার কেপি এবং কেসি এর মান সমান? মনে রাখবো যে ডেল এন এর মান 0 হয়, তাহলেই কেপি আর কেসি সমান হয়। এটা হচ্ছে বেসিক। এখানে আমাদের বেশ কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, অ্যামোনিয়ার বিক্রিয়া আছে, ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া আছে, হাইড্রোজেন আয়োডাইড আছে, তারপর হচ্ছে তোমার N2O4 এর যে বিক্রিয়াটা, এই যে N2O4 এর যে বিক্রিয়াটা আছে, আমাদের যে দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয় সেটাও আছে। তো আসো আমরা করি। আমাদের অ্যান্সার হবে হচ্ছে বেসিকলি বাবা হাইড্রোজেন আয়োডাইড তৈরির যে ইয়েটা আছে। সো একটা কাজ করি, এই যে আমাদের এটা আছে, এইটাকে হচ্ছে আমরা একটু বড় করে দেই, বড় করে ঠান্ডা মাথায় হচ্ছে আমি তোমাদেরকে এই যে বক্স করে দিই। এই যে পুরো বিষয়টা আমরা এখানে এক্সপ্লেন করে রাখছি। ওকে, তাহলে এটার দিকে যদি আমরা তাকাই, আমাদের ডেল এন আগে বের করতে হবে। ডেল এন মানে হচ্ছে আমাদের উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। সো এখানে আমাদের উৎপাদের মোল সংখ্যা আছে 2 এবং বিক্রিয়কের মোল সংখ্যা হবে 2। এখানে একটা, এখানে একটা, তাহলে তুমি যে 2 মাইনাস 2 করো, ডেল এন এর মান পাবো হচ্ছে 0। তবে সূত্র অ্যাপ্লাই করে দিবা, কেপি ইকুয়াল কেসি ইনটু আরটি টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। সো ডেল এন এর যে ভ্যালুটা, ডেল এন এর ভ্যালু হবে হচ্ছে 0। তাহলে আমরা পাবো কেপি ইকুয়াল কেসি আরটি টু দি পাওয়ার 0। মনে রাখবা সামথিং টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। 1 দিয়ে কেসি কে গুণ করলে কেসি থাকবে, তাহলে কেপি ইজ ইকুয়াল হচ্ছে কেসি। তাহলে দ্যাটস ওয়াই আমাদের অবশ্যই কেপি কেসির মান সমান হবে এই বিক্রিয়াতে, তথা অ্যানসারটা হবে হচ্ছে সি নাম্বার। ওকে, দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়ার নাম কি? দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়ার নাম হচ্ছে কোয়াগুলেশন। দুধে লেবুর রস দিলে চর্বির কণাগুলো পানি থেকে আলাদা হয়ে অধক্ষিপ্ত হয়ে যায়, এটা পৃথক করার যে যান্ত্রিক কৌশল, এটাকে কোয়াগুলেশন বলে। বুঝতে পারছো? দুধ থেকে ছানা তৈরির প্রক্রিয়াকে আমরা কোয়াগুলেশন বলি। এটা মুখস্থ তত্ত্ব, খুব বেশি বলার কিছু নাই। নিচের কোন ক্ষেত্রে ব্যাপন সর্বাধিক হবে? এই প্রশ্নটা দারুণ একটা প্রশ্ন। এরকম সিমিলার একটা প্রশ্ন তোমরা ইন্টারে সলভ করো, বাট এটা আরেকটু বেশি চমৎকার। তো এটার জন্য তোমাকে কিছু বেসিক হচ্ছে জানতে হবে। ঠিক আছে, এটার জন্য তোমাকে কিছু বেসিক জানতে হবে। তো আমরা একটা কাজ করি, একটু জাস্ট আমাকে টাইম দাও। এই যে প্রশ্নগুলো আছে, আমরা এই প্রশ্নগুলো একটু মুছে দেই, মুছে দিয়ে তোমাকে ঠান্ডা মাথায় হচ্ছে আমরা আসলে হচ্ছে পড়াই দিচ্ছি। ওকে ঠিক আছে, আমরা এই প্রশ্নটা একটু ঠান্ডা মাথায় মুছে দেই, মুছে দিয়ে ঠান্ডা মাথায় আমরা তোমাকে আসো এই জিনিসটা পড়াই দিচ্ছি। ওকে বাবা ঠিক আছে, আসো। তো এখানে বলা আছে যে আমাদের নিচের কোন ক্ষেত্রে ব্যাপন হার হচ্ছে সর্বাধিক হবে। আচ্ছা, তো ব্যাপন হার যদি সর্বাধিক হইতে হয়, তোমাকে কিছু জিনিস মাথায় রাখা লাগবে, যে আমাদের আর মানে ব্যাপন হারের সাথে আণবিক ভরের যে রিলেশন, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এই ইনফরমেশনটা ঠান্ডা মাথায় মনে রাখবা। এবং এইটার সাথে আমাদের তাপমাত্রা যে রিলেশন, সেটা হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রা বেশি হলে ব্যাপন আরো বেশি হবে। সো এখানে চারটা অপশনের মধ্যে দুইটার মধ্যে তাপমাত্রা কম আছে, 5 ডিগ্রি 5 ডিগ্রি আছে। তাহলে এই 5 ডিগ্রি কার্বন মনোক্সাইড আর 5 ডিগ্রি নিয়ন, এটা বাদ যাবে। উত্তর হইতে পারবে 35 ডিগ্রির কার্বন মনোক্সাইড, 35 ডিগ্রি নিয়ন। তবে এই দুটার মধ্যে যার আণবিক ভরের মানটা কম হবে,
তার কিন্তু ব্যাপন হার হচ্ছে বেশি হবে। তাহলে কার্বন মনোক্সাইডের আণবিক ভর যদি তুমি চেক দাও, কার্বনের জন্য তুমি কত পাবা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6, অক্সিজেনের জন্য পাবো হচ্ছে 8। তাহলে এইখান থেকে তুমি মোট পাবো হচ্ছে 14। এবং নিয়নের জন্য যদি ক্যালকুলেশন করো, নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় মৌল, জানো এটা হচ্ছে 10 নাম্বার। নিয়ন যেই বাবাজি আছে তার কিন্তু আণবিক ভরের মানটা কম, এই জন্য উচ্চ তাপমাত্রায় কম আণবিক ভর সম্পন্ন নিয়নের ব্যাপন হারটা সব থেকে বেশি হবে। আই হোপ বুঝতে পারছো। ওকে, এরপর প্রশ্ন আছে, নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করে? ওকে, এইটার অ্যান্সারটা যেটা সেটা আসলে আমি ঠান্ডা মাথায় তোমাদেরকে পাশ দিয়ে লিখে দেই। সিস ট্রান্স সমানুতা প্রদর্শন করবে হচ্ছে আমাদের বি নাম্বারটা। বি নাম্বারটা আমার বেসিকলি বাবা দেখতে হচ্ছে এইরকম। তো সিস ট্রান্স সমানুতা যারা প্রদর্শন করে তার শর্তটা হচ্ছে এরকম, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে, এই পাশে যদি এ থাকে, এই পাশে যদি বি থাকে, এই পাশেও এ এবং বি হচ্ছে থাকতে হবে। এই শর্তটা মেইনটেইন যদি করে সিস ট্রান্স দেয়। সো এইটা যেটা আছে এইটা হবে সিস। সিস কেমনে মনে রাখবা? সেম সেম মৌলগুলো যে পাশাপাশি থাকে, সিস মানে হচ্ছে বোন, দুইজন বোন অবশ্যই পাশাপাশি থাকবে, এটাই নিয়ম হওয়া উচিত। তো এখানে দুইটা বোন পাশাপাশি আছে। আর এটা যদি ট্রান্স সমান আমি বানাইতে চাই, ট্রান্স হবে হচ্ছে কোনাকুনি, অর্থাৎ এই যে হাইড্রোজেন হাইড্রোজেন কোনাকুনি, ক্লোরিন ক্লোরিন কোনাকুনি, দেখুন যে কোনাকুনি মৌলগুলো মিলে যায়, তবে সেটা হয়ে যাবে ট্রান্স সমাণু। তাহলে আমাদের এই যে মৌলটা আছে ClHC, তারপর যে CHCl, এইটা আমাদের সিস ট্রান্স সমানুতা বা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে। ডান। সো আমাদের নামগুলো আমরা লিখে দিয়েছি, সিস 1,2 ডাইক্লোরোইথিন, ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিন। ওকে, নিচের কোন কার্বোক্যাটায়নটি সবথেকে বেশি স্থিতিশীল? কার্বোক্যাটায়নের স্থিতিশীলতার ক্রম 100%। আজকে লিখে নাও, তোমার বিভিন্ন ভর্তি পরীক্ষা, প্রতিটা ভর্তি পরীক্ষাতেই তুমি এটা কমন পাবা। আজকে ক্লাসটা করে যাও, পরীক্ষায় যদি না আসে, খুলনা ভার্সিটি আছে, ঢাকা ভার্সিটি আছে, রাজশাহী, চট্টগ্রাম কৃষি গুচ্ছ, যদি না আসে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, আমাকে এসে বললো। সো আমাদের এই যে কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্থিতিশীল হচ্ছে 3 ডিগ্রি। এখন কথা হচ্ছে তোমরা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন চেনো না। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন চেনার যে প্রসেস বা পদ্ধতি সেটা হচ্ছে এরকম যে R3C+, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যে প্রসেস, 2 ডিগ্রি চেনার উপায় R2, তারপর হচ্ছে তোমার একটা H থাকবে আর কি, C+H টা তুমি চাইলে এই পাশেও লিখতে পারো, এই পাশেও লিখতে পারো। আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন চিনবা R, C+, আর হচ্ছে তোমার H2টাকে আমি এই পাশে লিখতে পারতাম, আর H2টাকে আমি এই জায়গায় লিখতে পারতাম, এই জায়গায় লিখলেও সমস্যা নাই। তো এই যে কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্থিতিশীল হবে, সবথেকে বেশি স্থিতিশীল হবে হচ্ছে তোমার 3 ডিগ্রি। সো মনে রাখবা, ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন, কার্বো অ্যানায়ন, SN1 এর ক্রম, SN2 এর, এই যে 5টা জিনিস বললাম, ফ্রি রেডিকেল, কার্বোক্যাটায়ন, কার্বো হচ্ছে তোমার অ্যানায়ন, তারপরে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়ার প্রত্যেকের সক্রিয়তা এবং হচ্ছে তোমার যে স্থিতিশীলতা আছে এগুলা লাগবে। তো আমি ঠান্ডা মাথায় তোমাকে মনে রাখার যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা একটু হচ্ছে বলে দেই আর কি। সো আসেন একটু ঠান্ডা মাথায় আমরা একটা কাজ করি, এই নিচেরটা হচ্ছে মুছে দিই, নিচের এগুলো হচ্ছে আমার লাগবে না। সো একটা ইনফরমেশন মনে রাখলেই সবগুলা বেসিক্যালি পারা যায়। এখন কোনটা মনে রাখবা? শুধু একটা তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা যে ফ্রি রেডিকেলেরটা, তুমি মনে রাখবা হচ্ছে ফ্রি রেডিকেলেরটা। তো ফ্রি রেডিকেল হচ্ছে তুমি কি মনে রাখবা? আমাদের ফ্রি রেডিকেলে যে সক্রিয়তা আছে, ফ্রি রেডিকেলে যে সক্রিয়তা আছে সেই সক্রিয়তা হচ্ছে 123। 123 মানে সব থেকে সক্রিয় ফ্রি রেডিকেল হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে যে স্থায়িত্ব হবে, স্থায়িত্ব হলে সক্রিয়তার হচ্ছে বিপরীত, যে বেশি সক্রিয় সে তত কম স্থায়ী, যে যত বেশি স্থায়ী সে তত কম সক্রিয়, সেইটা তাহলে উল্টে যাবে 321। মনে রাখবা ফ্রি রেডিকেল আর কার্বোক্যাটায়ন সেম, ফ্রি রেডিকেল আর কার্বো ক্যাটায়ন হচ্ছে সেম, আর কার্বো অ্যানায়ন হচ্ছে উল্টা। ঠিক আছে, তাহলে ফ্রি রেডিকেল আর কার্বো ক্যাটায়ন হচ্ছে সেম, আর কার্বো অ্যানায়ন হচ্ছে উল্টা। কার্বো অ্যানায়ন হচ্ছে উল্টা। তো কার্বো অ্যানায়ন যদি উল্টা হয় তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও তো এখনই বাবা, যে উল্টা হইলে সেই কার্বো অ্যানায়নের সক্রিয়তা এবং স্থায়িত্বের ক্রমটা কি হবে, একটু আমাকে জানাও ঠান্ডা মাথায়। ওকে, ঠিক আছে। তাহলে একটু তুমি মনে করো ফ্রি রেডিকেলের সক্রিয়তা 123, এটা মনে রাখলে হয়ে যায়। ফ্রি রেডিকেলের সক্রিয়তা 123 মানে স্থায়িত্ব হবে 321। তাই কার্বো ক্যাটায়ন যেহেতু সেম, তো তারও সক্রিয়তা হবে 123, স্থায়িত্ব হবে 321। কার্বো অ্যানায়ন যেহেতু উল্টা, তো তার সক্রিয়তা হবে 321, স্থায়িত্ব হবে 123। SN1 এবং SN2 এর ক্ষেত্রেও দেখবা যে ফ্রি রেডিকেল আর কার্বো ক্যাটায়নের বন্ধু হচ্ছে একজন, এবং তোমার যে কার্বো অ্যানায়ন আছে তার বন্ধু হচ্ছে একজন। এই 5টা ঠান্ডা মাথায় একটু গুছিয়ে পড়ে নিবা। সো কার্বো ক্যাটায়নের স্থিতিশীলতা হবে হচ্ছে 3 ডিগ্রি, যেটা আছে CH3 3টা আছে আর C+ আছে। ওকে ফাইন।
ওকে ওকে, অ্যালকাইল মূলক তিনটা আছে এই জন্য এটা। যদি ইথাইল বেনজিনকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে তাপ দেওয়া হয় তবে নিচের কোনটি উৎপন্ন হবে? এটা বেসিক আমি লিখে দিয়েছি, মনে রাখবা আমাদের যেই অ্যালকাইল মূলক আছে তার সাথে অ্যালকোহলের একটা দারুণ রিলেশন আছে, তার সাথে কার্বনিল মূলক অর্থাৎ অ্যালডিহাইড কিটোনের একটা দারুণ রিলেশন আছে, তার সাথে অ্যাসিডের একটা দারুণ রিলেশন আছে। এখন সেই রিলেশনটা কি তোমরা কি জানো? রিলেশনটা ভেরি 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 সিম্পল। সেটা হচ্ছে তুমি অ্যালকাইল মূলককে মৃদু জারক দিয়ে জারণ করলে অ্যালকোহল হবে, অ্যালকোহলকে মৃদু জারক দিয়ে জারণ করলে অ্যালডিহাইড কিটোন হবে, তাকে আবার জারণ করলে অ্যাসিড হবে। রিভার্সলি অ্যাসিডকে বিজারণ করলে কার্বনিল মূলক অ্যালডিহাইড বা কিটোন হবে, তাকে বিজারণ করলে তোমার অ্যালকোহল হবে, তাকে আবার যদি বিজারণ করো অ্যালকাইল মূলক তুমি পাবা। তবে তুমি যদি শক্তিশালী জারক বা বিজারক নাও জিনিসটা কিন্তু জাম করে এইখান থেকে এইখানে বা এখান থেকে এইখানেও চলে যেতে পারে। আর তুমি যদি তীব্র বিজারক নাও সেটা কিন্তু 2 স্টেপ বা 3 স্টেপও পিছিয়ে যেতে পারে। সো তোমার যেই ইথাইল বেনজিনের কথা বলছে একটু ঠান্ডা মাথায় তাকিয়ে দেখো, আমরা কিন্তু এখানে বাবা ইথাইল বেনজিন লিখছি। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা তীব্র জারক, তীব্র জারক হওয়ার কারণে তোমার কি হবে জানো? এই যে আমাদের যে অ্যালকাইল মূলকটা আছে এইটা প্রায় 3 স্টেপ সামনে চলে যেয়ে অ্যাসিড তৈরি করবে, এবং তুমি যে বেনজিন থেকে একটা অ্যাসিড পাও এটার নাম 100% বেনজোইক অ্যাসিড হবে। এটার নাম 100% বেনজোইক অ্যাসিড হবে। এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো তীব্র জারক। লিথিনিয়া তারপরে তোমার যে তীব্র বিজারক গুলো আছে এগুলো একটু দেখবা বা পড়বা। ওকে, 100 ml 0.2 মোলার সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনে 0.4 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে? এই ম্যাথটাও বা এই টাইপের যে ম্যাথগুলো আছে তোমার এই টাইপের ম্যাথগুলো 100% ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার জন্য। এই টাইপের প্রত্যেকটা ম্যাথ তোমাকে দেখতে হবে। সো আসলে একটু বেসিকটা বলে দিই। ফার্স্টে বিক্রিয়া করাবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া, তাহলে এখান থেকে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড, এখান থেকে তৈরি হবে কার্বনিক অ্যাসিড। ওকে, বিক্রিয়াটা তোমাকে বুঝতে হবে। তো এবার আমি সমতা যদি করতে চাই, সোডিয়াম আছে 2টা, তাহলে আমাকে অবশ্যই এখানে 2 দেয়া লাগবে। সো এখানে 2 দেওয়ার ফলে ক্লোরিন হয়ে গেছে 2টা, এই জন্য আমাকে এখানে একটা 2 দেয়া লাগবে। আর বাকি সবকিছু মিলে গেছে, ফাইন। তাহলে ব্যাপারটা এরকম যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে তোমার দেখো 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তারপর এরপর আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব যে V1S1 = V2H2, এবং তার পাশে অবশ্যই তোমাকে ইলেকট্রন এক্সচেঞ্জ করতে হবে বা তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করতে হবে। এর তুল্য সংখ্যা যাবে এর কাছে, এর তুল্য সংখ্যা আসবে হচ্ছে এর কাছে। তো এখানে আমরা যদি ফার্স্টে সোডিয়াম কার্বনেটের জন্য ক্যালকুলেশন করি, সোডিয়াম কার্বনেটের একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আয়তন দেওয়া আছে হচ্ছে 100 ml, এবং যে ঘনমাত্রা সেই ঘনমাত্রা তোমার দেওয়া আছে কত? সেই ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.2 মোলার। তাহলে V1S1 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এই যে দেখো V বা এটাকে আমরা 2 নাম্বার ধরলাম আর কি, কোনো সমস্যা আছে নাই। সো এইটার আমি V2 আর S2 বসাইলাম, এবং এর সাথে তুল্য সংখ্যা আসবে হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের যেটা আছে সেটা। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা আছে 2, তুল্য সংখ্যা আমরা হচ্ছে এখানে 2 বসাইলাম। এইবার আমরা যদি ঠান্ডা মাথায় একটু হাইড্রোক্লোরিক অ্যাসিডের দিকে তাকাই, এইখানে আমার শুধুমাত্র শুধুমাত্র কি দেওয়া আছে বলো? শুধুমাত্র ঘনমাত্রা দেওয়া আছে, ঘনমাত্রা বসাইলাম। আয়তন জানতে চাইছে, এই জন্য আয়তনকে আমি রাখলাম। তুল্য সংখ্যা আসবে সোডিয়াম কার্বনেটের 1, এই জন্য আমি এখানে 1 বসালাম। সেক্ষেত্রে V1 যদি ক্যালকুলেশন করি 2 × 100 × 0.2 ভাগ হচ্ছে 0.4, তাহলে 0.2 0.4 এর মধ্যে 2 বার যায়। এই 2 দিয়ে যদি আমরা 2 কে কাটি আমাদের থাকে হচ্ছে 100, উত্তরটা হবে হচ্ছে 100 ml, উত্তরটা হবে 100 ml, ইজি। 15 নম্বরে যেটা আছে আমাদের ই নট সেলের একটা বিক্রিয়া, তো এটার সূত্র তোমরা নরমালি আসলে কি ইউজ করো যে ই নট সেল ইকুয়াল ই নট অ্যানোডে অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোডে রিডাকশন, এত কিছু দরকার নেই। এটার জন্য তুমি ইনফিনিটির SS7 স্পেশাল শর্টকাট ইউজ করবা। তোমার পৃথিবীর যেই কোনো ই নট সেল লাগুক না কেন, তোমার পৃথিবীর যেই কোনো ই নট সেল লাগুক না কেন, সেই ই নট সেলের সূত্র তুমি ইউজ করবা হচ্ছে বড় মান বিয়োগ হচ্ছে বাবা ছোট মান। তোমার জারণ বিজারণ, জারণ বিভব বিজারণ বিভব, অ্যানোড ক্যাথোড রিডাকশন, মানে কিচ্ছু দেখার দরকার নাই, কিচ্ছু দেখার দরকার নাই। তুমি জাস্ট ভ্যালুর দিকে তাকাও। জিঙ্ক 2 প্লাস জিঙ্ক আর হচ্ছে সিলভার প্লাস সিলভার, দুজনের জারণ বিজারণ বিভব দেওয়া আছে। একটা হচ্ছে প্লাস 0.80, একটা মাইনাস 0.7, দুটোর মধ্যে কে বড়? এইটা বড়। তাহলে বড় মান বিয়োগ হবে ছোট মান, তাহলে বড় মান যেটা আছে সেটা হচ্ছে এইটা, মাইনাস ছোট মান যেটা আছে সেইটা। মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে উত্তরটা হচ্ছে প্লাস 1.56 ভোল্ট। তো প্লাস 1.56 ভোল্ট, এই ডি নাম্বারটা হবে হচ্ছে উত্তর। এবং তোমাদের মাঝে মাঝে ই সেলটাও লাগতে পারে। ই সেলের জন্য SS7 স্পেশাল আমাদের শর্টকাট আছে।
ই সেলের যেই বেসিক সূত্র সেটা হচ্ছে ই সেল ইকুয়াল ই নট সেল মাইনাস আরটি ভাগ এনএফ লন কিউ। এই কিউ মানে হচ্ছে তোমার উৎপাদের যে ঘনমাত্রা ভাগ বিক্রিয়কের ঘনমাত্রা। এত কিছু করতে পারবা? ক্যালকুলেটর থাকবে ঢাকা ভার্সিটির হলে? থাকবে না। এইটার জন্য তুমি স্পেশাল একটা শর্টকাট মনে রাখতে পারো, ই সেল ইকুয়াল ই নট সেল প্লাস মাইনাস 0.01। অর্থাৎ এই যে পোর্শনটা আছে এটা রিসার্চ করার ফলে আমি দেখছি যে এই মানটা মোটামুটি ভাবে 0.01 এর খুব কাছাকাছি থাকে। সেটা প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে। সো এই সূত্রটা দিয়ে খুব ইজিলি অপশন টেস্ট করে অ্যান্সার হচ্ছে করা যায়। সো কেমিস্ট্রির জন্য লাস্ট 10 বছরের যে প্রশ্ন আছে এটা ভালো করে সলভ করলেই ঢাকা ভার্সিটির কেমিস্ট্রিতে তুমি 15 তে 13 থেকে 14 খুব ইজিলি পেয়ে যাবা। তো ঢাকা ভার্সিটির রিটেন পার্টটা আছে, ঢাকা ভার্সিটির রিটেন কখনোই আগে অ্যান্সার করবা না। শুরুতে ঢাকা ভার্সিটির রিটেন জীবনও অ্যান্সার করবা না, সবার লাস্টে অ্যান্সার করবা। বিকজ তুমি দেখবা ঢাকা ভার্সিটির রিটেনে যে প্রশ্নগুলো থাকে 0.5, 0.25, 0.75, 1 মানে ভিক্ষা করতে আসছি এরকম একটা নাম্বার। তুমি লিখবা লিখবা লিখবা, দেখবা লেখা শেষ হচ্ছে না, অনেক লিখছো, তারপর দেখবা 3 মার্ক অ্যান্সার করছো, 7 মার্ক পড়ে আছে। সবার লাস্টে হচ্ছে ঢাকা ভার্সিটির রিটেনটা তুমি লিখবা, কেমিস্ট্রির ক্ষেত্রে বলতেছি। ওকে, সো আমরা ঢাকা ভার্সিটির কিছু হচ্ছে আসেন প্রশ্ন দেখি আর কি, বা দেখি বলতে সলভ করি বেসিক্যালি। ওকে, সো প্রথম যে রিটেনটা আছে, অনুবন্ধী অ্যাসিড অনুবন্ধী ক্ষার কি, উদাহরণ সহ হচ্ছে ব্যাখ্যা করো। সো এক লাইনে লিখবা। কেন এক লাইনে লিখবা বাবা? দেখো মার্ক কত, এই যে কাকে বলের জন্য হচ্ছে 1 মার্ক, উদাহরণের জন্য হচ্ছে 1 মার্ক। তো ঠান্ডা মাথায় তুমি একটা জিনিস মনে রাখবা যে এখানে মতবাদ আসলে অনেকগুলো আছে। ব্রোনসের লাউরির মতবাদ আছে, তারপর প্রোটনীয় মতবাদ আছে, আরহেনিয়াস মতবাদ আছে, লুইসের মতবাদ আছে। তুই ঠান্ডা মাথায় বোঝো, পৃথিবীতে আমাদের যেই পদার্থ, একটু মনে রাখো, পৃথিবীতে আমার যেই পদার্থ H প্লাস বা প্রোটন হচ্ছে, বা এটা না বুঝে আগে সিম্পল ভাবে বলি, পৃথিবীতে যেই সকল পদার্থ H প্লাস দান করতে পারে বা প্রোটন দান করতে পারে তাদেরকে আমরা বলবো অ্যাসিড। এবং অ্যাসিড হচ্ছে H প্লাস দান করে যেটা তৈরি করে সেইটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী ক্ষার। অর্থাৎ অ্যাসিড H প্লাস বা প্রোটন দান করে যেটা তৈরি করে সেটাকে আমরা বলি অনুবন্ধী ক্ষার। এবং আমাদের যেই জিনিসটা H প্লাস গ্রহণ করে তাকে আমরা বলি কি, ক্ষার। ক্ষার হচ্ছে ওই সকল পদার্থ যারা অ্যাসিড থেকে H প্লাস বা প্রোটন গ্রহণ করতে পারে, এবং এই ক্ষারটা H প্লাস গ্রহণ করে যেটা তৈরি করবে সেটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অ্যাসিড। এটা সব কিছু আমি লিখে দিছি, এইটুকু যদি লিখে এক্সাম্পলটা দেখাই দিতে পারো তুমি 2 এ 2 হচ্ছে পাবা। শেষ, এত ব্যাখ্যা করার কোনো সময় নাই বা তুমি সময় পাবা না। 2 নম্বর প্রশ্নে বলছে পানির বিশুদ্ধতার 3টি মানদণ্ড লিখো। সো পানির বিশুদ্ধতার অনেকগুলো মানদণ্ড আছে, ডিও আছে, ডিজলভ অক্সিজেন, বিওডি আছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি আছে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড টিডিএস আছে, টোটাল ডিজলভ সলিড। এগুলার যে মাত্রা বা মান ডাব্লিউএইচও কর্তৃক বা পারফেক্ট যে মান, যেই মানগুলা বা যেই রেঞ্জের মধ্যে থাকলে, পানিটা হচ্ছে বিশুদ্ধ, এইগুলার যে আদর্শ মান আছে রে বাবা, এইগুলা মান সহ, একদম মান সহ এমসিকিউর জন্য পড়তে হবে। আদর্শ যে মানগুলো আছে এগুলার যেই মানটা পানির জন্য হইলে পারফেক্ট হবে, বিওডি কত হইলে পানির জন্য ভালো, বা সিওডি কত হইলে পানিটা আমাদের পান করার যোগ্য, এই ইনফরমেশন তোমাকে পড়তে হবে। আচ্ছা, বাফার দ্রবণ কি? তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম ইথানয়েটের সমমোলার দ্রবণ কিভাবে হচ্ছে বাফার হিসেবে কাজ করে, এই দ্রবণের জন্য প্রযোজ্য হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ লেখো। মার্কের অবস্থা দেখছো, বাফার দ্রবণ কি, মার্ক হচ্ছে হাফ। তারপরে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল 1.5, তারপরে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ 0.5। মানে অবস্থা কি, তুমি লিখতে লিখতে পাগল হয়ে যাবা। তো মনে রাখবা বাফার দ্রবণ হচ্ছে ওই সকল দ্রবণ যেসব দ্রবণের মধ্যে আমি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যদি অ্যাড করি বা যোগ করি তারপরেও তোমার পিএইচ এর মানের কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন ঘটবে না। বাফার দ্রবণ হচ্ছে ওই সকল দ্রবণ যেখানে এক্সট্রা একটু অ্যাসিড বা এক্সট্রা একটু ক্ষার দিলে পিএইচ এর পরিবর্তন হওয়ার কথা, বাট অ্যাকচুয়ালি পিএইচ এর পরিবর্তন ঘটে না। বুঝতেছো? ওকে, তাহলে আমাদের যেই তোমার ইথানোয়িক অ্যাসিড এবং যে সোডিয়াম ইথানয়েট আছে সমমোলার যে বাফার দ্রবণ, সেটার যেই ইয়েটা তোমরা জানো যে ইথানোয়িক অ্যাসিড যদি ভাঙে তাহলে হচ্ছে ইথানয়েট আয়ন প্লাস H প্লাস আয়নে হচ্ছে ভাঙবে, এবং আমাদের সোডিয়াম যে ইথানয়েট আছে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এবং সোডিয়াম আয়নে হচ্ছে ভাঙবে। তাহলে অল্প মাত্রায় অ্যাসিড যদি যোগ করি তাহলে আমাদের যে ইথানয়েট, দেখো ইথানয়েট যে আয়নটা আছে সেটা তোমার অ্যাসিড যোগ করলে প্রোটন পেয়ে ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে, আর অল্প মাত্রায় যদি ক্ষার অ্যাড করি তাহলে আমাদের হাইড্রোক্সিল আয়নটা এই H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। তাহলে টোটাল যেই বিক্রিয়াটা হবে সেটা হবে ইথানোয়িক অ্যাসিড ইকুয়াল তোমার ইথানয়েট আয়ন প্লাস হচ্ছে H প্লাস। এবং এটার জন্য হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ যদি আমরা লিখি, PH ইকুয়াল PKA প্লাস লগ আমাদের হচ্ছে CH3 প্লাস CH3 সিরাপ হলো Na, মানে হচ্ছে আমাদের সোডিয়াম ইথানয়েট ভাগ হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, উৎপাদ ভাগ হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। সো এখানে যেটা সমমোলার বলছে, সমমোলার বলার কারণে এই যে আমাদের যেই উৎপাদ আছে বিক্রিয়ক আছে এটা কাটাকাটি করে 1 হয়ে গেছে, লগ 1 এর মান হচ্ছে 0, পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস হচ্ছে লগ
1 বা 0, তাহলে pH ইকুয়াল pKa, pH ইকুয়াল pKa, এটাই হচ্ছে আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ। আর মনে রাখবা pKa যেটা আছে, pKa কে তুমি চাইলে ভেঙে মাইনাস লগ অফ Ka অথবা অ্যাসিড কনস্ট্যান্ট লিখতে পারবা। সো pKb আছে তোমার বেজের ক্ষেত্রে আমরা বলি, বা Kb কে বলি বেজ কনস্ট্যান্ট। Kw টা দেখবা বাবা, পানির যে আয়নিক গুণফল Kw আছে, Kw টা ঢাকা ইউনিভার্সিটির জন্য অবশ্যই দেখবা, প্রশ্ন আসবে। ওকে, নিচের বিক্রিয়াগুলো পূর্ণ করতে বলছে, তো বিক্রিয়াগুলো সম্পূর্ণ আমি লিখে রাখছি, কত সুন্দর করে গুছিয়ে প্রশ্নের উত্তরটা আমি লিখে রাখছি, একটু দেখো তো। তোমাদের জন্য আগেই সুন্দর করে আমি লিখে রেডি করে রাখছি, যাতে তোমরা ঠান্ডা মাথায় দেখতে পারো। সো এখানে বেনজিন আছে, বেনজিন থেকে কোন একটা বিক্রিয়ক লিখতে হবে, সেটা আমাদের নাইট্রোবেনজিন তৈরি করবে, তাকে বিজারণ করব টিন প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, সেখান থেকে একটা উৎপাদ তৈরি হবে, তাকে সোডিয়াম নাইট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাবো। এই যে একটা দুইটা তিনটা চারটে স্টেপ সম্পূর্ণরূপে আমাদেরকে লিখতে হবে। এই যে ব্যাখ্যা আমি দিয়ে দিছি, আসেন ব্যাখ্যাগুলো একটু ঠান্ডা মাথায় দেখা যাক বা বোঝার ট্রাই করা যাক। সো আমাদের যে বেনজিন আছে, ঠান্ডা মাথায় বুঝেন, বেনজিনকে যে নাইট্রেশন করি, নাইট্রেশন করব হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে। যদি শুধু সালফিউরিক অ্যাসিড দাও তাহলে বেনজিনের সালফোনেশন হয়ে যাবে। সালফোনেশন যদি হয় তাহলে কিন্তু আমাদের উৎপাদ আমরা পাইতাম হচ্ছে এইটা, তবে এখানে সালফোনেশন হবে না, হবে হচ্ছে নাইট্রিক অ্যাসিড থাকে নাইট্রেশন, বিকজ নাইট্রিক অ্যাসিড আমাকে কি করবে, NO2 বা নাইট্রোমূলকটা হচ্ছে দিবে। তাহলে এই যে নাইট্রোবেনজিন আছে, নাইট্রোবেনজিনকে আমি এসিড এবং HCl এর মাধ্যমে কি দিব, বিজারণ করব, বিজারক যেহেতু। এখানে বিউটিফুল একটা রিলেশন রেখে দিয়েছি, আমাদের অ্যামিনোমূলক ও নাইট্রোমূলকের মধ্যে একটা দারুণ রিলেশন আছে। আমাদের অ্যামিনোমূলককে মানে জারিত করলে নাইট্রোমূলক তৈরি হয়, আর নাইট্রোমূলককে বিজারিত করলে অ্যামিনোমূলক তৈরি হয়। এগুলো যেহেতু বিজারক, নাইট্রোমূলকটা অ্যামিনোমূলকে কনভার্ট হবে, অ্যানিলিন তৈরি হবে। কি তৈরি হবে, অ্যানিলিন তৈরি হবে। সেই অ্যানিলিনকে সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের তাপমাত্রার সাহায্যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি যদি দাও, এখান থেকে তৈরি হবে ফেনল। কি তৈরি হবে, ফেনল। বুঝতে পারছো, ফেনল না, ফেনল যদি হইতে হয় তাহলে তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, বাট এখানে আমি তাপমাত্রা 0 ডিগ্রি দিছি, তৈরি হবে ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম সল্ট। বুঝতে পারছো, ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম সল্ট। সেই ডায়াজোনিয়াম সল্টের সাথে আমি যদি পানির বিক্রিয়া দেই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই যে ওইচ যেটা আছে, এই ওইচটা হচ্ছে বেনজিনের মাথার উপরে এসে আবার বেনজিন তৈরি করবে, এবং পাশাপাশি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো, নাইট্রোজেন পাবো। এগুলো ইম্পর্টেন্ট না, তোমার মেইন যেগুলো লাগবে এখান থেকে, সেটা হচ্ছে যে বেনজিন আমার ছিল, সেখান থেকে নাইট্রোবেনজিন তৈরি হলো, সেখান থেকে অ্যানিলিন তৈরি হলো, ডায়াজোনিয়াম সল্ট বা ডায়াজোনিয়াম লবণ তৈরি হলো, সেখান থেকে ফেনল তৈরি হলো। এই বিক্রিয়াটা ঠান্ডা মাথায় নিজে একবার লিখবা বা নিজে একবার করবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসেন SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, দুইটা সাবস্টিটিউশন নিউক্লিয়ার বিক্রিয়া। সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, নিউক্লিয়ার মানে হচ্ছে নিউক্লিয়াসকে আক্রমণ করবে। সো দুইটা বিক্রিয়া এরকম আছে, SN1 SN2। SN1 যেটা আছে, SN1 কে আমরা বলি হচ্ছে বেসিক্যালি প্রথম ক্রম বিক্রিয়া, যেটা 2 ধাপে ঘটে। SN2 কে আমরা বলি দ্বিতীয় ক্রম বিক্রিয়া, যেটা 1 ধাপে ঘটে। এইটুকু যদি তুমি লেখো তাও তো এটা কত মার্ক, 0.5। হাইরে 2 4 লাইনের বেশি তো লেখাই যাবে না, আর আমি পড়বোই না। সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম আমি আগে অলরেডি পড়ে আসছি, রিটেনও প্রশ্ন আসছে, এমসিকিউ তে প্রশ্ন আসছে। ঠিক আছে, SN1 SN2 এখানে পেয়ে গেল, আর ওইখান থেকে আমি অলরেডি ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বোঅ্যানায়ন তো পড়াই দিছি, পাঁচটাই তুমি পেয়ে গেলে ঢাকা ভার্সিটির প্রশ্নে। জ্যামিতিক সমানুতার শর্তসমূহ কি কি, 2 বিউটিনের সমানুসমূহের তারপরে হলো গাঠনিক কাঠামো হচ্ছে আঁকো। তো জ্যামিতিক সমানুতার যে শর্ত, সেটা প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে বা কার্বন কার্বন ডাবল বন্ধন থাকা লাগবে। এই হাতে A, এই হাতে B থাকলে এই হাতেও A আর B থাকা লাগবে। সেখানে আমরা সিস বিউটিন 2 আর ট্রান্স বিউটিন 2 এর एग्जांपल দিয়ে দিছি। এই যে পাশাপাশি আছে CH3 CH3 তাই সিস, হাইড্রোজেন হাইড্রোজেন পাশাপাশি আছে। এইখানে CH3 CH3 আছে কোনাকুনি, হাইড্রোজেন হাইড্রোজেন আছে কোনাকুনি, কোনাকুনি থাকলে হবে ট্রান্স। আর কি বলবো বলো, মাত্র 1 1 2 মার্ক। শর্তটা লিখলে 1 পাবা, এই চিত্রটা একে বুঝাই দিলে আরো 1 পাবা, 2 পাবা। তো লাস্টে আমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আন্তঃআণবিক এবং অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। তো ঠান্ডা মাথায় যদি আমি তোমাকে বুঝাতে সুন্দরভাবে জিনিসটা আমি এক্সপ্লেন করে রাখছি, এই আন্তঃআণবিক আর অন্তঃআণবিক এই দুটা কথা একটু ঠান্ডা মাথায় তোমাকে বুঝতে হবে। সো আন্তঃআণবিক এই কথার মানে কি জানো, মনে করো আমি আছি, আমার মতো আরেকজন আছে, আমার হাতের সাথে আমার মতো যে আরেকজন ব্যক্তি আছে তার হাতের যদি কোনো হাইড্রোজেন বন্ধন সম্ভব হয়, এইটা হবে বাবা হচ্ছে আন্তঃআণবিক। আর অন্তঃআণবিক মানে কি জানো, এই তোমার হাত আছে, হাতের এই যে একটা আঙুল আছে, এই যে হাত আছে, হাতের যে আঙুল আছে, এই আঙুলের সাথে আরেকটা আঙুলের যদি কোনো প্রকার বন্ধন সম্ভব হয়, সেইটা হবে হচ্ছে অন্তঃআণবিক। এখন এইগুলো তো তুমি পরীক্ষার খাতায় লিখবা না, পরীক্ষার খাতায় তুমি যেটা দেখাবা, যেমন যে প্যারানাইট্রোফেনল আছে, এই যে এইখানে ঠান্ডা মাথায় একটু তাকাও বাবা, একটু ঠান্ডা মাথায় তাকাও। এই যে এইখানে আমাদের দেখেন একটা প্যারানাইট্রোফেনল আছে। সো এই প্যারানাইট্রোফেনলের মতো দেখতে আরো একটা প্যারানাইট্রোফেনল হচ্ছে আমরা নিলাম।
এই দুইটা প্যারানাইট্রোফেনল আমরা নিছি। তো এই যে আমাদের প্যারানাইট্রোফেনলে যে হাইড্রোজেনটা আছে আর এই পাশে যে প্যারানাইট্রোফেনলে যে অক্সিজেনটা আছে, এদের মধ্যে দেখেন, এদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছে না? এদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়েছে না? এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়েছে না? তাহলে সেম প্রজাতির দুইটা জিনিসের মধ্যে যেহেতু এই জিনিসটা সম্পন্ন হয়েছে বা এই বন্ধনটা গঠিত হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর দেখো, আর অন্তঃআণবিকটা কি, ওই যে নিজের মধ্যেই বা আমার মধ্যেই যে দুটো মৌল আছে তাদের মধ্যে হচ্ছে কিছু একটা হবে। এখানে আমরা হচ্ছে অর্থোনাইট্রোফেনল নিছি, অর্থ পজিশন হচ্ছে ওইটাকে রাখছি, আর NO2টাকে আমরা কি করছি, ভেঙে লিখছি। তাহলে এইখানে যে অক্সিজেনটা আছে এবং এইখানে হাইড্রোজেনের যে হাইড্রোজেনটা আছে, নিজেদের মধ্যে একটা আকর্ষণ বা একটা ধাতব বন্ধন তারা তৈরি করবে, একটা হাইড্রোজেন বন্ধন তারা তৈরি করবে। তাহলে এই যে অর্থোনাইট্রোফেনল যেটা আছে সেটা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল। এটা কিন্তু পরীক্ষায় বিভিন্ন জায়গাতে আসবে এবারের অ্যাডমিশনে, যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের এক্সাম্পল কোনটি? অ্যানসারটা হবে প্যারা নাইট্রোফেনল, প্যারা নাইট্রোফেনল। আর অন্তঃআণবিকের এক্সাম্পল কোনটি? সেটা হবে অর্থো নাইট্রোফেনল। তাহলে প্যারা পজিশন দেখো, ব্যাপারটা খুবই সিম্পল, ব্যাপারটা খুবই খুবই সিম্পল। এইগুলো চিত্র একটু শিখবা বা দেখবা, খুব বেশি সময় নষ্ট করবো না। তো এই হচ্ছে আমাদের কেমিস্ট্রির ওয়ান শট লেকচার। আমি যা যা বললাম এর পাশাপাশি তুমি যদি লাস্ট টাইমে শুধুমাত্র ঢাকা ভার্সিটির রিসেন্ট 10 বছরের যে কেমিস্ট্রি প্রশ্ন আছে দেখে যেতে পারো, সলভ করতে পারো, তুমি খুব ইজিলি বাবা কেমিস্ট্রিতে খুব ভালো একটা নাম্বার অ্যাচিভ করতে পারবা। কেমিস্ট্রির এমসিকিউটা তুমি প্রথম বা দ্বিতীয় সাবজেক্ট হিসেবে দাগাবা। আর রিটার্নের জন্য আমার সাজেশন থাকবে কি জানো? রিটার্নের ক্ষেত্রে তুমি কেমিস্ট্রিটা সবার লাস্টে যাবা। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। দিস ইজ ইনফিনিটি। সবসময় ইনফিনিটি তোমাদের সাথে ছিল, অলওয়েজ থাকবে। তো তোমরা সবাই ইনফিনিটির সাথে থাকবা। শেষ পর্যন্ত আমরা চেষ্টা করবো ফ্রিতে তোমাদের, যেই দিন না পর্যন্ত তুমি তোমার স্বপ্নের একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ, একদম A to Z সাপোর্ট দেওয়ার জন্য। প্রত্যেক অনেক অনেক ধন্যবাদ।